ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, বাংলাদেশের একজন প্রধান শিল্পী মনিরুল ইসলাম। তিনি বাংলাদেশের মানুষ, তবে স্প্যানিশও বটে। সারা পৃথিবী জুড়েই তার খ্যাতি, তার জীবন, শিল্পীর জীবন। আমরা তার কাছ থেকে অভিজ্ঞতার কথা শুনব এবং নিশ্চয়ই আমরা ঋদ্ধ হব। মনিরুল ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাই প্রথম আলোর এই বিশেষ আয়োজনে। ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানে সারা জীবনের কথাই শুনি, আপনারটাও তাই হবে। তো আপনার সম্পর্কে দুটো তথ্য পাওয়া যাচ্ছে অনলাইনে। একটা তথ্যে বলছেন আপনার জন্ম, একটা তথ্যে বলা হচ্ছে যে আপনার জন্ম চাঁদপুরে, আর একটায় বলা হচ্ছে জামালপুরে। আসলে আপনার জন্ম কোথায়? আমার জন্ম জামালপুরে। জামালপুরে, হ্যাঁ। সেটা 3 মাস বয়স যখন বাবা চাকরি করতেন সিনিয়র ইন্সপেক্টর, তখন বদলি হয়ে যান কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে আমার মানে শৈশবকাল, মানে 22 বছর যাবৎ কিশোরগঞ্জেই আমি ছিলাম। এর বাইরে কোনো সময় কোনো দেশে যাইনি। না, কিন্তু চাঁদপুরে আপনার সাথে শামসুল ওয়ারেস যে পড়তেন। হ্যাঁ, আমার ওই এডুকেশন লাইনটা একটু ডিস্টার্বড, বাট বলে না জীবনানন্দের কবিতা, জীবনের গভীরতম বেদনার মধুরতম প্রকাশের নাম হলো আনন্দ। জি। তখন আনন্দ ছিল না, আমার মেট্রিক লাগছে 3 বার পাস করতে। হ্যাঁ, সেটা ভালো তো। সেইটাই আপনি বড় বলতেছি। শিল্পী হবেন কিন্তু হ্যাঁ, একাডেমিক রেজাল্ট ভালো হলে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এবং মনিরুল ইসলাম হওয়া যাবে না। তো এইগুলা নস্টালজিক কতগুলো স্টোরি হেডমাস্টারে গিয়ে বললাম, টেস্টে গিয়ে বিরাট কিশোরগঞ্জের রামানন্দ স্কুল। স্যার উনি স্যার উপাধি ছিল ব্রিটিশের, ছিমছাম, ওয়েল ড্রেসড, মানে আয়রন সব দিয়ে পরে লম্বা। উনি প্রথম বললো তোর আর্টিস্ট এইতে হবে, তার মুখ থেকে প্রথম বের হলো আর্টিস্ট। তখন আপনি কোন ক্লাসে পড়েন? আমি 7-এ। দেয়াল পত্রিকায় ছবি এঁকেছিলেন? হ্যাঁ, দেয়াল পত্রিকা পড়ুয়ার পুঁথি, হুম। মানে সেটা আমাকে করার জন্য, অ্যাপ্রুভ করার জন্য, এটা তো বিরাট একটা পাওয়া। রিক্সার পিছনে ছবিটা আঁকার পরে একটা একটা লিটারেচার, পোয়েট্রি, এইসব বইয়ের সুন্দর একটা মাসিক কার্টুন ছিল উপরে। তারা সিলেক্ট করলো, আমি দেখতাম, আবার গিয়ে গিয়ে কারাকে দেখে কি মন্তব্য করে। এই যে একটা কিউরিসিটি ভিতরে থাকে। তো কিশোরগঞ্জের লাইফটাই আমার শৈশবকাল। জন্ম আমাদের এক টিচার ছিল আনোয়ার হক, ওনার জন্ম উগান্ডা। তাঁরও একই স্টোরি, জন্ম বোধহয় 1 মাস 2 মাস পরে চলে আসে। জামালপুরে জন্ম, কৈশোর শৈশব কেটেছে কিশোরগঞ্জে, কিন্তু ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যেতে হলো চাঁদপুরে। হ্যাঁ, ওখানে ফেল করার পরে চলে আসি চাঁদপুরে, মানে বাবা চলে আসলাম। এর আগে কোনো দিন বাড়িতে আসিনি চাঁদপুরে। এই 22 বছর যে ছিলাম ওখানে। ও, আপনার দাদা বাড়ি চাঁদপুর? চাঁদপুরে নিজস্ব বাড়ি আর কি, যেটা বাড়ি ওখানে নাই, ডাকাতিয়া নদী নিয়ে গেছে বেশিরভাগ। শৈশব আপনার কাটলো কিশোরগঞ্জে, জন্ম জামালপুরে, 3 মাস বয়সেই চলে গেলেন। তারপরে আপনার আব্বা স্যানিটারি স্যানিটারি ইন্সপেক্টর। মজার কথা হইলো এখানে হাসিম ভাই, হাসিম খান আর্টিস্ট, তার আব্বাও স্যানিটারি ইন্সপেক্টর, নামও এক, যে ইউসুফ আলী। ইউসুফ আলী। আমার বাবার নামও ইউসুফ আলী, পাটোয়ারি। তারপর সমজিৎ আমার সিনিয়র, ওনার বাবাও স্যানিটারি ইন্সপেক্টর। আমি চিন্তা, সব স্যানিটারি ইন্সপেক্টরের ছেলেরা আর্টিস্ট হচ্ছে। সেইটাই আমার একটা প্রশ্ন। এটা একটা আমার পার্সোনাল তখন এই কাজটা ছিল বাবার। এই তখন ওই যে এপিডেমিক ছিল, কলেরা, বসন্ত, এগুলা চেক আপ করা, তারপর ভেজাল যত রকম আছে। তো পোস্টার আসতো কতগুলা পোস্টার। আমার গন্ধটা ভালো লাগতো, এই যে প্রেসের একটা নতুন গন্ধ, অদ্ভুত লাগলো, এটা মানে আনফরগেটেবল। তারপরে ছবিগুলো এত ভালো লাগতো, ছবিগুলা নাইফ টাইপের, মানে এই সচরাচর যে রিয়েলিজমের ছবি হয় নিখুঁত, তা না। ওইটার একটা অন্যরকম মজা ছিল, যে এই যে পানি খাবে না এখানে, এইসব বড় বড় নীতি বাক্য দিয়ে এই পোস্টারগুলা। তখন স্লাইড ছিল কাচের উপর, কালার স্লাইড, একটা লেয়ার পড়তো। এটা ওনার আগের টেকনিক। তখন তো ওই ক্যামেরা ডিপোজিট কালার স্লাইড ছিল না। তো এইসব ভিজুয়াল জিনিসগুলো আমার ইনফ্লুয়েন্স করছে। তাছাড়াও নিশ্চয়ই আমার একটা ইনটিউশন ছিল ভিতরে, মানে হাইডিং অর স্লিপিং, একটা
সিট ছিল যেটা আমার ইম্পোজ করতো হাতের কিছু কাজ করার। এখন 70 ইয়ার্স ব্যাক কিশোরগঞ্জ আর্টের কি বা সারা বাংলাদেশে আর্ট হইলো সাইনবোর্ড লেখা আর রিক্সার ইয়ার সিনেমার বিলবোর্ড। সিনেমার বোর্ড তো বড়। আমি তো আর্ট কলেজে সারপ্রাইজ যখন 2টা হল ছিল, রংমহল আর মণিমঙ্গল, দাঁড়ায় থাকতাম কবে ব্যানারগুলো লাগাবে। মানে এখনও আই অ্যাপ্রিসিয়েট ওই যে এখন নাম দিলে রইল পপ আর্ট। কীভাবে এরা করতো এগুলা? এদিকে মানুষের রিয়েলিটির বাইরে ছবিগুলা বেগুনি হয় না কোনো সময়, রং হ্যাঁ সবুজ হয় না। এক একটা ছবি কীভাবে ম্যানেজ করতো এরা, হ্যাঁ হিউজ। তখন ওরা গ্রাফ করে ইয়া ছিল না, প্রজেক্টটা ছিল না, ক্যামেরাট ছিল সুভাষ দত্তর। পরে এসেগুলো আমি ডিসকভার করলাম আর কি। তো ওই আর্টগুলা মানে তারপরে আর্ট কলেজ ইয়া নাম আছে একজন আর্ট হাসান ভাইদের বেসে রচিত বোধ করছে কিছু, আমার নাই। তো তখন তো ছবি টবি বিক্রি হতো না, তখন আর্টিস্টের একটা ফাইন্যান্সিয়াল ইয়ার দরকার জন্য একটা। আপনার জন্ম হচ্ছে 1943 সালের 17ই আগস্ট। 17ই আগস্ট। তখন আই এম ডাউট এটা, তখন তো আমাদের জন্ম নিবন্ধনের সার্টিফিকেট ছিল না, কাজে ঠিক এক্সাক্ট কত তারিখে জন্ম পাসপোর্টে যখন এটা হয়তো দ্বিগুণ হইতে পারে। হ্যাঁ সেটা তো আপনার বয়স কমপক্ষে 82 বছর। 83 বছর আমি, 83 বছর। দ্যাট ইজ মাই পাসপোর্ট এজ। আর বাকিটা সাসপিশন হইতে পারে বা দিস কুড বি রিয়েল। আপনারা কয় ভাই বোন? আমরা 9 ভাই বোন। আপনি কয় নম্বর? আমি হলো 4-এ। আমার তিনজন উপরে চলে গেছে, বড় বোন, তারপর আরেক বোন, তারপর বড় ভাই, তারপর আমি দেখি এই সিরিজের তো আমি লাইনে আছি এখনো। তো আচ্ছা, তারপরে আপনি চাঁদপুর থেকে ম্যাট্রিকটা পাশ করে ঢাকায় এসে চারুকলায় ভর্তি হলেন। আর্ট কলেজ বলতো তখন? তখন গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, আর্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটস। এটা কত সালে ভর্তি হলেন? 61-এ মেট্রিক পাস করলাম চাঁদপুরে। তো বলে যে আমার এখন পর্যন্ত যেগুলা কতগুলা বলি ভাগ্য বলবো আর নিয়তি। আমার এক বন্ধু ছিল, আছে এখনো, শামসুল ওয়ারেস। তো ব্রিলিয়েন্ট ছিল। শামসুল ওয়ারেস ভাইয়ের সঙ্গে আমাদের এই একই অনুষ্ঠানে কথা হয়েছে। তিনি বললেন যে আমি এসে ঢাকা কলেজে ভর্তি হলাম, আর আপনার কথা বলছে খুবই ভালো ছবি আঁকতো, সে গিয়ে আর্ট কলেজে ভর্তি হলো। আই হেল্প। আমি তো আগে বললাম যে আমার ওই স্টুডেন্ট লাইফ মানে জেনারেল লাইফ, এডুকেশন মানে জঘন্য ছিল। হ্যাঁ সেটাতে লাস্টে যখন বাবার ইয়া ছিল, ছেলে তো গেছে, কি করবে সে। কিন্তু আর্ট কলেজে পড়া যায় এই আইডিয়াটা ওই যে আপনাকে স্যার উপাধি প্রাপ্ত উনি বললেন, ইয়া পাইছি ওনার থেকে একটা অ্যাডভাইস। কিন্তু এইখানেই যে ভর্তি হতে হবে এটা কে বললো? এছাড়া তো অন্য কিছু ছিল না, এবং আমার দ্বারা অন্য কিছু সম্ভব না, অন্য কিছু করা। চাঁদপুরে আপনি এটা জানতেন যে ঢাকা একটা আর্ট কলেজ আছে? হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানতাম। আমার ক্লাস ফ্রেন্ড ছিল হাশিম খান, ওই যে আর্টিস্ট, তার ছোট ভাই হোসেন। সে মাঝে মাঝে দেখা যেত তার ইত্তেফাকের কচি গাছের মেলার সর্বনাশ, খবরের কাগজে ছবি উঠে, মানে বিরাট সম্মান, বিরাট ইয়া। আমি তো দেখছি সাইনবোর্ড আর্টিস্ট, সাইনবোর্ড করে রাস্তার সিগন্যাল। এখন আমি তো ওইগুলার লস্ট হয় না মেমোরি, কতগুলা জিনিস হারাই গেছে। আই এম সরি। যে সাইনবোর্ডগুলো, দিস ইজ অলসো আর্ট। কাছের পিছনে লাগতো, কাছের পিছনে যে আঁকতো অয়েল পেন্ট দিয়ে, এটা খুব স্কিল হইতে হবে। তারপরে আসলো আস্তে আস্তে আমাদের যে রিক্সা পেন্টিংগুলো অপূর্ব ছিল, সেটাকে কথা বলে রুরাল আর্ট। তো ওই কোয়ালিটি নষ্ট হয়ে গেছে এখন ওই ডিজিটাল ইয়ে আসা। ওই মানুষ কিন্তু ওই সময় দিতে চায় না। আসলে এক কথা বলা যাবে, সব দিকেই দরদ চলে গেছে, এনি ফিল্ড। আর ক্রিয়েটিভ প্রসেস যেগুলো আর্ট, আমি তো কর্ণ করি যারা এইসব ছবি আঁকতো, রুরাল আর্ট, এদের যে চিন্তা, ইনোসেন্ট আর্ট, দ্যাট মিনস সিংহের কুলে কবুতর বসে রয়েছে, হাতির
ওপরে বাঘ বসে রয়েছে। তো এগুলো একটা ফানি চিন্তা। তো এইগুলো তো আস্তে আস্তে চলে গেছে ওই কোয়ালিটির কারণে। রিক্সার পিছনে সুন্দর ছিল, আমিও রিক্সার ছবি আঁকছি স্টুডেন্ট লাইফে, মানে পড়াশোনা বাদে সবই করতাম। তারপরে আর্ট কলেজে এসে আপনার শিক্ষক হিসেবে কাদেরকে পেলেন? জয়নুল আবেদিন স্যারকে? আমি পাইছি জয়নুল আবেদিন, ফার্স্ট দেখা হইলো আমার মনে আছে। উনি কিন্তু ক্লাস নিতেন না, উনি আসতেন যাইতেন। ভিজুয়ালি এখনও মনে আছে তার চেহারা। কতগুলো জিনিস আছে না একদম লাইক ফিল্ম, এটা এনগ্রেভ হয়ে গেছে। অলিভ কালার একটা হাওয়াই শার্ট, সাদা প্যান্ট, ভক্সওয়াগন একটা জার্মানি থেকে পেয়েছিল ওই ট্যুরে। ওনার একটা ছিল পৃথিবী যে ভ্রমণে গেল, টিকিটটা ছিল ঢাকা টু ঢাকা। দ্যাট মিনস ইউ ক্যান গো এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এইটাইতে উনি গিয়ে ছবি আঁকলো বিভিন্ন জায়গায়, মেক্সিকো, আফগানিস্তান, স্পেন, এই স্কলারশিপ। তো আবিন স্যার দেখলাম ওই এখনও মনে আছে, ওই সামনের যে এন্ট্রেন্সে গাড়িটা রাখতো, আইসা পটপট করে যেত। তখন কিন্তু টিচার না, উনি খালি ওয়াচ করতো। তখনকার ক্যাম্পাস কোনটা ছিল? এটাই এটাই আর্ট কলেজের এই হ্যাঁ, মাজহারুল হ্যাঁ। ইসলামের বিল্ডিংটা? মাঠে ওনার তখনই হয়ে ওইটাই গেছে? ওইটা ওনা ওটা আগে হয়তো আরও 10 বছর আগে হয়েছে বিয়া। আমি বলবো আর্ট কলেজ এটা অপূর্ব। পৃথিবীতে আমি তো বহু দেখছি, এর চেয়ে বড় আছে মাদ্রিদে, যেমন বেইয়া সার্তে বলে ফাইন আর্টে, হিউজ। কিন্তু আমার কাছে মনে হয় এটা হসপিটাল। এইরকম ডিজাইনের এত ফ্যান্টাস্টিক মানে এনভায়রনমেন্ট, গাছ টাছ, আর বিল্ডিং ইটসেলফ মনে হয় ফ্লোটিং। এই সিঁড়িটার মতো তখন ঢাকায় কোনো সিঁড়ি ছিল না। এই যে ওনার যে আমরা বলি আবিদিন স্যার আমাদের গুরু, শিল্পগুরু। আর্কিটেক্টদের গুরু হলো মাজহারুল ইসলাম। ওনার যে কনসেপ্ট এবং সব এই দেশে কী ধরনের সব দিকে সাস্টেনিটি অনেক কিছু বিবেচনা করে তার বিল্ডিংগুলা। এখন টাইম হয়ে গেছে, এখন আর্কিটেক্টরা এটা ইউনিভার্সাল থট নিয়ে অথবা গ্লোবালাইজিং হয়ে যেতেছে সব কিছু। যদিও আমি এটা খুব একটা পক্ষপাতী না, সব গ্লোবালাইজ হলে তাহলে আল্লাহ তারা কেন এত ডিফারেন্ট লোক করলো, এত ল্যাঙ্গুয়েজ দিল কেন, এত ভেরিয়েশন কেন দিল? সব যদি একই করে, একই ড্রেস পরে, একই খায়, যাই হোক, এগুলো কথা তারপরে জয়নুল আবেদিন স্যার ছাড়া আর কোনো শিক্ষক মনে পড়ে? হ্যাঁ, আমার কথা মনে প্রথম পেলাম আব্দুল বাসেত। ভেরি ডিসিপ্লিন টিচার, ভেরি গুড টিচার। তো সে কিন্তু উনি হি লাভ দ্য পার্সন স্টুডেন্ট যখন সে কাজ করতো এবং তাকে স্পেশাল ইয়া করতো। আমার একটা নস্টালজিক কথা বলি, সামাদ স্পেনে আমি চলে গেলাম তো 69-এ, 10 বছর পরে হেসে দিচ্ছি টেলিসামাদ হয়ে গেছে সে। ও, টেলিসামাদ আপনাদের সঙ্গে পড়তেন? হ্যাঁ, আমার সাথে। আর আপনার বন্ধু বান্ধব আর কারা ছিল ওই সময় আর্টিস্ট? আর্টিস্ট না আমার কেউ নাই, আর সব রেড। নাসির ইজ গুড পেন্টার, সেও ফার্স্ট ক্লাস পেয়েছিল আমার সাথে। বজলু, তারপরে সেলিনা হেদায়েত, একটা মেয়ে জীবিত আছে, তাও একটু ড্যামেজ হয়ে গেছে, ইয়ারিং আছে, সব চলে গেছে। মানে একমাত্র আমি আছি আর ওই আমাদের গ্রুপের আর কি। তো আমি বলি আমাদের টিচার এই বাদশাহ, পরে এখনও ভ্যালু দিয়ে ওয়াজ এ ভেরি গুড পেন্টার, যদিও ছবি উনি খুব কম আঁকছে, আব্দুল বাসেত। এবং তার ছবির কোয়ালিটি এখন আর কি যেগুলো অনেক মানে ভ্যালু দেই নাই, ওই সক্ষমতা ছিল না, মেমোরিতে এখন বোঝা যায় যে কার এই কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড পার্সন। তারপরে মোস্তফা মনোয়ার, আই লার্ন লট অফ থিং। উনি আপনার শিক্ষক ছিলেন? শিক্ষক, এখন হি ইজ অ্যালাইভ। হ্যাঁ, আছেন। যাই মাঝে মাঝে দেখতে। তো উনি ইন্ডিয়ার গোল্ড মেডেলিস্ট ওয়াটার কালারে। হ্যাঁ, একটু অন্য শিক্ষকদের কাছে বা আলাপে শুনেছিলাম যে জল রঙের নানা ধরনের মাধ্যমে ওনারটা একটা স্টাইল, আবার জয়নুল আবেদিনের আরেক রকম, কামরুল হাসান আবার আরেক রকম। হ্যাঁ, এটা আপনি কিছু বলবেন? এদের পার্সোনালিটিস এটাকে বলে এই প্রসেস অফ ওয়ার্ক, যেটা এক একজনের হাতের লেখা যেরকম দুই রকম এক হয় না। আমরা তো শিখি একটা স্টিল লাইফ, একটা বোতল, একটা ইয়ে দিয়ে দিল ড্রপিং, এটা লার্নিং প্রসেস। একটা কাচের বোতল কমলা দিলে সবুজটা সবুজ থাকে না, রিফ্লেক্ট হয়। এই শেখার জন্য আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিগিনিংয়ে পেন্সিল কালার টাচ করতে দেয় না,
যাই হোক, এটা প্রসেসও একটা, এই যে এটা আবেদিন স্যার, এই ওনার একমাত্র আমার ভাগ্য, আমি বলবো কারো হয়নি ইয়াতে বাংলাদেশে। আমি পাকিস্তান ওই টাইমে আমি 2বার ছবি আঁকছি ওনার সাথে, একবার চাঁদপুরে, আবার খুলনায়। তো সেটার অনেক নস্টালজিক স্টোরি, এগুলো ইন্টারেস্টিং। কেন স্যারে বলতাম, আসতো তো ক্লাসে, স্যার একটু দেখা দেন একটু, ভুলে গেছি, এগুলো এখন করি না, মানে হি অলওয়েজ অ্যাভয়েড। তারপর তার যে বকাটা ভালো লাগতো। তারপরে আপনি চাঁদপুরে আর খুলনায় তার সঙ্গে তার হ্যাঁ, পাশে একদিন বললো, এতবার ইম্পোজ করছি, এতবার পিছিয়ে করছি একটা দাগ দেওয়ার জন্য, ওই লোকেই একদিন বলে, মনে এটা কেন রাত্রে পাঠাই? আমি কী ব্যাপার রাত্রে? নো কজ। তখনই তো আমি আর্ট কলেজে ওয়াটার কালার এত করতাম, হাজার হাজার ওয়াটার করতাম, ডেইলি 4টে করে করতাম। বাইরে চলে যেতাম, রায়ের বাজার, সাইকেলে করে রুটি খেয়ে চলে যেতাম আর্ট কলেজে, মানে নেশার মতো। রাত্রেও ওই মামার বাসায় থাকতাম, কাঁঠাল বাগান, কারেন্ট খরচ হইতে বকা দিত, তখন কুপি জ্বালাইয়া ওই ফুল ড্রয়িং করা, কুকুর, রাত্রে স্কেচ আছে আমার এগুলো এখনও, ওই যারা স্টিল মডেল, মামাতো বোন, এগুলো পেন্সিল ড্রয়িং। তারপরে তারপর থার্ড ইয়ারে হোস্টেল ছিল না, আর্ট কলেজ হোস্টেলটা হইলো যখন আমি থার্ডে গেলাম, থার্ড ইয়ারে নিউ মার্কেটের পেছনে ছিল। তো সেখানে আবার আমাদের টিচার কিবরিয়া স্যার, সমরদা সুপারিনটেন্ডেন্ট ছিল, ওপেন ছিল একদম। ওই আর্ট কলেজ এখন তো ওইটা চেনা যায় না, এত বিল্ডিং, গোরস্থানটা ছিল একদম ওপেন। ওনারা বসে থাকতো ঘন্টার পর ঘন্টার উপরে, মানে কি দেখতো রে, তখন কিন্তু ডেড বডি আসতে গেলে দেখা যেত বাইরে, কলেরা টলেরা ইয়াতে। তো আমরা জিজ্ঞাসা করা ওই সাহস নয়, স্যার আপনারা বসে আর কী দেখেনি। তো আমি এখনও ভাবি যে বিরাট মাপের শিল্পী কিবরিয়া স্যার, আর আবেদিন স্যারই বলছিল যদি শিল্পী থাকে, এই যে কিবরিয়া স্যার বসে পড়ে রয়েছে এনে, বাইরে গেলে তার বিরাট একটা ইয়ে আর কি। তো উনি খুব ভ্যালু দিতেন কিবরিয়া স্যার। পরে তো উনি বিদেশে গিয়েছিলেন। না, সে তো গেছে একটা স্কলারশিপ নিয়ে জাপানে, সেটা তো শর্ট টাইমের জন্য। না, আমি ওনারা বলি হিজ এ ইনোসেন্ট সেন্ট। হ্যাঁ, তার ছবিটা তো মেডিটেটিভ ব্যাপার টোটালি। তাই ওনার যে ছবির সাবজেক্ট, পার্সোনালিটি, ডিপার সেন্স, এটা কিন্তু একটা স্পিরিচুয়াল ইয়া চলে আসে। ছবি একটা অথেন্টিক রিয়েল থট নিয়ে, এটা মানে যেটা পিউরিটি থাকে, মানুষ কিন্তু, আমি জানি না, এটা আমার ইন্টারপ্রিটেশন, ওই ছবি কিছুক্ষণ দাঁড়ায় থাকে দেখে, এটা একটা ম্যাগনেটিক কিছু আসে, ম্যাজিক্যাল টাচ থাকে, নাহলে তো ছবি ইজ বোরিং। না, আমাদের সম্পাদক মতিউর রহমানের অনেক কিবরিয়া স্যারের কালেকশন আছে তো, হ্যাঁ, অনেক সময় প্রথম আলোর দেয়ালে সুন্দর সুন্দর পেন্টিং থাকে, আমি তাকিয়েই থাকি, একটা প্রশান্তি একটা হয়। তো আপনার এমনি কামরুল হাসান সম্পর্কে আপনার কোনো স্মৃতি আছে? হ্যাঁ, কামরুল হাসান, আমি তো, আমার অনেক লেখ হয়ে গেছে এই দেশে। আমি তো 10 বছর পরে আসলাম আর্ট কলেজে, 3 বছর আমি টিচার ছিলাম তখন। তারপর আকস্মিক এই যে স্পেনে যাওয়াটাও, সেটা একটা সুন্দর স্টোরি আমি বলতেছি। যে আমি ওই আর্ট কলেজ টিচিং, বা আমি লাইফে পাকিস্তানও যাইনি, ইন্ডিয়াতেও যাইনি, নেভার। এই যে যাওয়া যাবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ আমি দেখতাম, এটা আমার যাওয়াটা হলো নবী ভাই, রফিকুল নবী, আমরা, উনি 1 বছর আগে ঢুকছে, আমি 1 বছর পরে, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নেই। তো করিডোরে এন্ট্রেন্সে ক্রস করতেছি, 69 অলরেডি যুদ্ধ লেগে গেছে, মানে এটার যে আবহাওয়া, বোথ ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, কিন্তু কোনো যোগাযোগ নাই আর। 69-এ গণঅভ্যুত্থান হচ্ছে। হ্যাঁ, ছিল না। তখন ওই বললো, উনি যাবা নাকি স্পেনে? আমি বললাম, আপনি জান না কেন? মানে এটা একটা অদ্ভুত, মানে ভাবে যেভাবে বললেন যে স্কলারশিপ কেউ ছাইড়া দেয় নাকি। তারপরে বললাম আপনি জান না কেন? দেখুন ওই যে খাজা সাহেব, আরেকজন প্রফেসর ড্রাফটসম্যানের, 15 বছর যাবৎ খালি ফর্মে ফিল আপ করতেছে, 15 ইয়ার্স, নেভার হি গট এনিথিং। তো আমি বলছি, লাইফের অনেক সময় একটা সেকেন্ডে আমি যদি ক্রস করে দিতাম, হ্যাঁ, আমার লাইফে তো অন্যভাবে দিত। তা উনিও এই বলতো না ওই যে স্পেনে যাবা কিনা। তো এইগুলো আমি এখন
অনেক চিন্তা করি আর কি, যে লাইফটাই যে ডেস্টিনি, হিউম্যান ডেস্টিনি, কিছু বোধ একটা আছে মানুষের। নিশ্চয়ই। এটা আইনস্টাইন বলতো সবকিছু আগে থেকে ঠিক করা আছে। হ্যাঁ, সেটা আমিও চিন্তা করি যে অনেক কিছু। তারপর তো 200 টাকা বেতন তখন আমার, 4000 টাকা আসা যাওয়া, স্পেন। আর 9 মাসের জন্য স্কলারশিপ। এই স্কলারশিপটা ছিল একটা ইন্টার এক্সচেঞ্জ। স্প্যানিশ একজন লোক পাকিস্তানে আসবে, পাকিস্তানেরটা স্পেনে যাবে, থ্রু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, কালচারাল অ্যাফেয়ার্স। যে এটার জন্য মেরিটে কোনো দরকার নাই, দে ক্যান সেন্ড এনিবডি। দেখুন কি, তারপর আমি চলে গেলাম, যুদ্ধ আরম্ভ হয়ে গেলো। আই ওয়াজ ডিস্টার্ব, মানে রোজ খবরের কাগজ কিনতাম। আর একজন ডক্টর আলী ছিল অ্যাটমিক এনার্জির, উনিও সদ্য বিবাহিত, পেপার নিয়ে আসছে এই বন্ধ করে যুদ্ধের সময়, টাইম, মাদ্রিদে। হ্যাঁ, সেই মাদ্রিদে হোস্টেলে ছিলাম। 60 ন্যাশনালিটি, ডিফারেন্ট ন্যাশনালিটি, অল স্কলারশিপ হোল্ডার, আফ্রিকান, আমেরিকান, হাইতি, চেকোস্লোভাকিয়া, মানে অল ফরেনার্স। বোথ, ইটস এ মিক্সড হোটেল। সেটা ফ্রাঙ্কোর টাইমে। আই স ফ্রাঙ্কো 7 years. ফ্রাঙ্কো, everyone knows that he is the biggest dictator, হিটলারের বিরাট বন্ধু। কিন্তু তার কতগুলো জিনিস, মানুষ তো দুইটা পিঠ থাকে, মানুষ প্রত্যেক মানুষের মধ্যেই ভালো খারাপ থাকে। ভালো খারাপ থাকে। ফ্রাঙ্কো সিভিল ওয়ারটা কিন্তু খুব হাইলি ফোকাসড ওয়ার্ল্ড ওয়াইড। স্পেনের রিপাবলিকান আর ফ্রাঙ্কোর পার্টি যুদ্ধ হয়েছে, অনেক মারা গেছে বিদেশি লং। তারপরে ফ্রাঙ্কো জিতলো। সেকেন্ড ওয়ার্ল্ডে কিন্তু ফ্রাঙ্কো, হিটলার বললো আমার যাইতে দাও খালি মরক্কোতে। হিটলার ফ্রাঙ্কো বললো ন। হি ওয়াজ শকড, একটা বন্ধু দিলে তো স্পেন ইনভলভ হয়ে যায় সেকেন্ড ওয়ার্ল্ড, এটা নিউট্রাল কান্ট্রি। কারণ স্পেন তো ঠিক 3 বছর আগেই সে সিভিল ওয়ার থেকে আসলো, একদম। ইট ওয়াজ মোর পুয়ার দেন বাংলাদেশ দ্যাট টাইম, মানে ইস্ট পাকিস্তান। ওই স্পেন আস্তে আস্তে ডেমোক্রেসি দেখলাম, আসলো কিং, আসলো খুয়ান কার্লোস, কমিউনিস্ট পার্টি ওপেন করে দিল। মানে এটা পুলিশরাও বসে থাকতো, মানে হাইলি বিন টর্চার্ড পিপল। ইউনিভার্সিটি ক্লাসরুমে বসে থাকতো পুলিশরা, কিছু করলে দেখলে অ্যারেস্ট করে নিতে হয়, হোল পাওয়ার না। তো এইসব ট্রানজ্যাকশন আমি দেখলাম সব স্পেনের, হাও স্পেন আস্তে আস্তে ইকোনমিক্যালি। আপনার এই যে 9 মাসের স্কলারশিপ, এটা বা এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেটা আপনি তো তখন থেকে গেলেন। হ্যাঁ, আমি বলি যে মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সের কতগুলো লোক আসতো আমাদের হোস্টেলে, ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার স্টুডেন্টরা পড়তো। তো এই জন্য আমি বেশিরভাগ অ্যাম্বাসাডার চিনি। এখন কেউ অ্যাম্বাসাডার হয়ে রিটায়ার্ড হয়ে গেছে, কেউ রাজার সেক্রেটারি, তো বেশিরভাগ আমি চিনি এদের। তো আমার আমি ডিক্লেয়ার করলাম। বিলগ্রামে একজন অ্যাম্বাসাডার ছিল, সে ঈদের দিন দাওয়াত করিয়া হরেবল প্রপাগান্ডাস্টিক একটা ফিল্ম দেখাইলো, হাউ বেঙ্গালিজ আর কাটিং নেক অফ দি, মানে পাঞ্জাবির, এইসব ওয়েস্ট পাকিস্তানের প্রপাগান্ডাস্টিক ফিল্ম। তো এটা দেখে আমার এত খারাপ লাগলো যে ঈদের খাওয়াই এটা দেখার মানেটা কি? যেহেতু আমি দেখলে স্পেন কিন্তু রিকগনাইজ করছে আমেরিকার পরে বাংলাদেশে। আপনি পড়তে গেলেন, 9 মাসের জায়গায় থেকে গেলেন, তারপর আপনি ওখানে পড়াশোনা করলেন কোথায় কোথায়? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, আমি মাদ্রিদে ছিলাম, একটা হোস্টেল ছিল, রিলেশন কালচারাল, মিনিস্ট্রি দে আসন্ত এক্সচেঞ্জ, দ্যাট মিনস কালচার যারা আসতো স্কলারশিপ, একটা হোস্টেল, ভেরি ওল্ড বিল্ডিং, সেখানে আমরা থাকতাম আর কি। যাই হোক, আমার স্কলারশিপ চলে গেলো অ্যাম্বাসেডর গিয়া। ওই ফিল্ম দেখার পর যুদ্ধ তখন চলতেছে, ঈদের দেওয়াইয়া, তখন সামার মিনিস্ট্রিতে গিয়ে আমার স্কলারশিপটা আমি ডিক্লেয়ার করছি মিনিস্ট্রিতে গিয়া স্কলারশিপ যাই লাস্টলি এরা বন্ধ হয়ে গেছে। আমরা একে যে আসতো হোস্টেলে কফি খাইতে যেত। স্প্যানিশে কিন্তু আনটিল ইজ ভেরি নট লাইক আদার ইউরোপিয়ান কান্ট্রি, এদের ভিতরে এখন ওই ইয়াটা আছে, ওই সফটনেস, হিউম্যানিটি, ফ্যামিলি, তার কিছুটা আছে। ইউরোপে ওইটা নাই। যাই হোক, ওই লোকে আমি গেলাম, দেখো আমি অ্যাম্বাসেডার গিয়া আমার বলছে সি ইজ নো মোর বাংলা পাকিস্তানি, তো তার স্কলারশিপ দিও না। তো ডিপেন্ডেন্স এটা, সেইটাই লাস্টে আমি বন্ধ করে দিল। এই আমার লাইফ আরম্ভ হলো প্রফেশনাল। সেটা আমার মনে হলো এখন সাপে বর, দ্যাট আই হ্যাভ টু সারভাইভ। তারপর একটা প্রিন্ট
ইয়াতে মাদ্রিদে গয়ার পর কোনো এচিং হয় নাই। গয়া সেইটা আমি বলছি 200 ইয়ার্স। বার্সেলোনাতে ছিল, বার্সেলোনা হলো সেকেন্ড সিটি, যেখানে বিখ্যাত পেইন্টাররা মিরো কাজ করছে, মিরো মায়োরকা, অ্যান্তোনিও তাপিস, যারা সেখানে ওয়ার্কশপ ছিল। স্পেনে ফার্স্ট ওয়ার্কশপ করে একটা, কতগুলো আর্কিটেক্ট, কতগুলো রিচ পিপল মিলে একটা এচিং ওয়ার্কশপ করে। সেখানে আমার এক বন্ধু, যার থেকে আমি ইয়া বলে না সঙ্গদোষ, আমার রুমমেট ছিল। আমি এচিং কোনোদিন, শহীদিন স্যার আমি প্রিন্ট করি না, একটা প্রিন্ট দিল, 7 দিন বসে স্যার হলো স্যার প্রিন্ট করবো, না না করো কাজ। মানে এটা হলো আমার 2 ঘন্টার কাজ, আমার 7 দিন চলে গেছে। এখন বলি ওনারও আমি এই থ্যাঙ্কস হিম, এই যে জিনিসগুলো ওনা যে সময় নিয়ে করাইতো। সাপোজ জল রং করতাম, জল রঙে আমরা কিন্তু হোয়াইট ইউজ করতে পারতাম না, হোয়াইট, কারণ এখন তো হোয়াইট মারি দেয়, কারণ এই যে হাইলাইটটা থাকবে বোতলে, এই হাইলাইটটা রেখে আমার কাজ করতে হবে, একটা ড্রপ পানি হলে ইটস ফিনিশ। এই যে একটা কেয়ারফুল, সচেতন একটা কনসাস ওয়েতে করা, অন্যভাবে চিন্তা করি আর কি এখন জিনিসগুলো কেন এইভাবে ইয়ে করতো আর কি। তো যাই হোক, ওই আরম্ভ হইলো আমি ওখানে এচিং শুরু করে দিলাম। হ্যাঁ, ফিলিপিন ভিরকেলিও আবিয়াদো, সে মিউজিয়ামে কাজ করে বোধ এখন ইয়াতে ফিলিপিনে, হি ইজ লিভিং, তার সাথে যোগাযোগ আছে আমার। উনি কি ফিলিপিনো না স্প্যানিশ? ফিলিপিন অরিজিন, হি কেম দি সেম স্কলারশিপ অ্যান্ড উই আর, আমরা রুমমেট। সে একটু চুপচাপ থাকতো, আর কি একটা গাছ, হাসিসের গাছ, এটা চাকায় থাকতো, মানে অদ্ভুত ক্যারেক্টার। সে এচিং করতো, এচিং করে দেখাইলো ছোটো ছোটো এচিং, কালার, এই প্রথম আমি কালার এচিং দেখি। আরে এটা কী ব্যাপার, কী করে সম্ভব এটা? কভার প্লেটে, 1 প্লেটে 2 প্লেটে কাজ, আমি তো অবাক হয়ে গেলাম। তারপর সে আমার মধ্যে করবা নাকি? এখন হ্যাঁ, এরপর দিনে একটা প্লেট কিনে আসছি, দরজার সমান, ডিপেন্স, কাগজের মতো পাতলা প্লেট, সস্তা, জিঙ্ক। প্রথম করলাম শিল্পের পোর্ট্রেট, ড্রাই পয়েন্ট। আসলে গ্রাফিক আর্টের ভিতর কতগুলো জিনিস পড়ে যেগুলো আমরা ল্যাঙ্গুয়েজে আমরা এখনও চিনি না, যেটা উডকাট, এচিং, এচিং অ্যান্ড অ্যাকোয়ার্ডিন, লিথোগ্রাফ, সিল্ক স্ক্রিন, ডিজিটাল প্রিন্ট, অল গ্রাফিক্স আর্ট। যেহেতু এটা একটা সিরিয়াল, একটা নাম্বারে আসে, টু সোশ্যালাইজ দ্য আর্ট। আর্টটা তো একটা বর্জুয়া ক্লাসের রাজারা পালতো, করতো, গয়া, ভেলাস্কেজ, রেমব্রান্ড, এল গ্রেকো সবই কোট পেইন্টার ছিল। ঠিক আছে, এই 500 বছর পরে, 400 বছর কিছু পরিবর্তন হয়েছে, কিছুই হয়নি। এটা ওদের হাত থেকে এখন আসছে এই কর্পোরেট, ম্যাকডোনাল্ড, কোকা-কোলা, ফিলিপ মরিস, ব্যাংকারদের হাতে। আমরা যতই এখন একটা গানের আছে না, ধনীর দুয়ারে পূজারে তুমি একই তোর পরাজয়, হ্যাঁ, না, ধনীরা এটা পেট্রন করবে, এটা আর্টটা। হ্যাঁ, যারা গরিব গ্রামে থাকে, ওরা ডেইলি দে আর ইউজিং দেয়ার আর্ট অন দ্য পারপাস। এই যে পাকন পিঠা, এটা কি দরকার আছে 1 ঘন্টা 2 এটা ড্রয়িং করে? এটা তো ওই গুরুটি বানায় খাইলে একই স্বাদ। ওয়াই হি ইজ ডুইং, তার ওই যে একটা অনুভূতি আছে যে সুন্দর লাগে, দ্যাট ইজ আর্ট ফর মি। এই যে ভালো লাগাটা, আমি কাজ করি, আমি আসছি এই অ্যাবস্ট্রাক্ট ফর্মে। বেশিরভাগ লোক যারা মানে আর্টের সাথে কানেক্টেড নাই বলে ভাই কি আঁকেন, আমি বুঝি না। কিন্তু আপনি তো আগে ছাত্রাবস্থায়, পরে এখনো খুব ভালো রিয়েলিস্টিক ড্রয়িং করতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনি গেলে আজ আমার সেলফ পোর্ট্রেট করছে, এগুলো দিয়ে দেবো তোমার, ওই ফটো আছে। ওই আমি ওই লোকেরা, আমি বলে আমি কিছুই বুঝি না, কী করেন? আমি বলে আমি বুঝি না, হাক করে তাকায় থাকে না। তারপর আমার বলতে হয় ইজি ওয়েতে, ঘুর পেছে না করে, যাতে ইজি বলে দেখো আমি গোলাপ নায়িকা, গোলাপের গন্ধ আঁকি, তখন কিন্তু হি আন্ডারস্ট্যান্ড। এটা অন্যভাবে বুঝাইলে, ইন্টেলেক্ট ওয়েতে বা লিটারেলি বললে অনেক ঘুর পেছে দিতে। এটা রবীন্দ্রনাথের কথা আছে, হ্যাঁ, লোকে বলে কবিতা বুঝি না, রবীন্দ্রনাথ বলছেন ফুল শুকিয়া যদি কেহ বলে কিছুই বুঝিলাম না, এই কথার যেমন কোনো অর্থ হয় না, কবিতা পড়িয়া যখন কেহ বলে কিছুই বুঝিলাম না, এই কথারও কোনো অর্থ হয় না। আপনি একদম জিনিস একই। হ্যাঁ। তারপরে আপনি যে স্পেনের নাগরিকত্ব পেলেন, তারপরে স্পেনে আপনার 2টো বড় বড় জাতীয় পুরস্কার আছে,
পুরস্কার দুটার নাম তো একটু বলে, পুরস্কার তো ওই স্বীকৃতি আর কি। না স্বীকৃতি, এগুলো একটু আমি বলি যা প্রত্যেকটা কান্ট্রি কিন্তু তার নিজের দেশের এরা প্রমোট করে। ফ্রেঞ্চ অলওয়েজ দে গো ফর ফ্রেঞ্চ আর্টিস্ট। যখন একটা বিদেশি আর্টিস্ট, প্যারিসে ছিল কোশিলিস, কোইবাস, ওয়ালফ্রেড ল্যাম্ব, কিউবান, যখন ওদের পাস হয়ে যায় কাজের কোয়ালিটি, তখন স্বীকৃতি থামাইতে পারে না, Right. বাউন্ড টু ইয়া। আমার একই পর্যায়ে ওদের আমার কাজ করতে হয়েছে, একটা স্ট্রাগল, হ্যাঁ, মানে অনেক কাজ করতে হয়েছে, আমরা বুঝাইতে হয়েছে আমি তোমাদের চেয়ে অনেক ভালো। হ্যাঁ, আমি বললে তো হবে না, অসংখ্য কাজ করছি আমি, বেশ কর্পোরেট, ইবেরিয়া কোম্পানি, ব্যাংক ট্যাঙ্ক এগুলা, তারপরে কম্পিটিশনে ওয়ার্ল্ড ওয়াইড। আপনার ওই যে প্রাইসটা এচিং এর ওয়াটার কালারের ইফেক্টের কথা বলে লোকে, হ্যাঁ, বলে স্কোয়েলা যে মনির, দেন এখন বলে স্কুল ও মনির। আমি তো ওয়ার্কশপ দিছি মিউজিয়ামে, ওই প্রত্যেক গয়ামির যেখানে জন্মস্থানে। আমি কিন্তু শিখাই সব, এভরিথিং আই নো। অনেকে কিন্তু শিখাইতে চায় না, রাইট, বলে যে এটা আমার পার্সোনাল, হ্যাঁ, ইটস টোটালি রং। মানে এটা হলো নিম্ন ক্লাসের বলি হইতে পারে, কারণ তোমারটা কেউ নিবে না, হ্যাঁ, তুমি তোমারটাই করবা, আর যত শেখাও ওরা করবে এটা। আপনার ওই পুরস্কার দুইটার কথাটা একটু হ্যাঁ, শুনতে চাচ্ছি। পুরস্কার এগুলো স্লো প্রসেস, আমার যে কাজ করতে হয়েছে। আমি প্রথম ঢুকছি একটা প্রিন্টার হিসাবে, এটাই আমার ওই পান্ডি ফিলিপিন, সে একটা কোম্পানিতে কাজ করতো মাদ্রিদে, কোনো ওয়ার্কশপ ছিল না, গ্রাফির ফার্স্ট ওয়ার্কশপ। সেখানে সে একদিন কাজ করে প্যারিসে চলে যাবে। আমরা বললাম উনি কাজ করবা নাকি? হ্যাঁ কাজ করবো। তখন তো পয়সা নেই, কী করবা? কাজটা হলো অন্যের আর্টিস্টের ছবি ছাপানো, প্রিন্টার বলে, ঠিক আছে। আমি তো গ্রেট গ্রেট করলাম, এইটাই আমাকে ইম্পোজ করছে। আই ওয়ার্ক টুগেদার, মানে ভেরি নোন আর্টিস্ট, হ্যাঁ, ইয়ার বিখ্যাত স্প্যানিশ আর্টিস্ট, কন্টেম্পোরারি আর্টিস্ট, বাইরের ইভেন ছাপানো মানে প্রিন্ট করা, হ্যাঁ ছাপান্ন। এটা ওরা তো আর্টিস্ট জল রং করে, কোনোদিন প্রিন্ট করে নাই। টেকনিক্যাল জিনিসটা দেখাইছি তোমার, এক্স কীভাবে করে, এটা একটা মেকানিক্যাল প্রসেস আছে, রাইট, হ্যাঁ। রাইট। তো ওই তখন ওই ওয়ার্কশপটা ছিল খুব ইন্টারন্যাশনাল, বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট তো, ওরা কোনোদিন প্রিন্ট করে নাই, এক্সিং সম্বন্ধে জানে না। তো ওদের এই কাজগুলি করতে করতে আপনার লাভ হলো? লাভ মিন্স দুইটা জিনিস। একটা, ওরা আমার সম্মান করতো, প্রিন্টার ভাবতো না আমি তো ছবি আঁকি। তো ওদের সাথে লাঞ্চ করতাম, দুপুরে কথাবার্তা বলতাম, শুনতাম তাদের কথা। এই যে একটা কারেজ, এই মাপের আর্টিস্ট। আবিদ স্যার একটা কথা বলছিল যাওয়ার সময়, বেশি এমন যাইতেছো তো স্পেনে, ল্যাংরা পিছিয়ে দৌড়াইও না, হ্যাঁ, চ্যাম্পিয়ন দেখে দৌড়াইও। তো এই ল্যাঙ্গুয়েজ তো উনি কথা বলতেন, আমি তো ঠিকই তো বলছে। দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু নো, তুমি যদি জানতে চাও ভালো, বেস্ট আর্টিস্ট খুঁজো। তার, হ্যাঁ, তার হেল্পার এলো, তার তোমার ইয়ে কাজ করলো, ইউ আর বেনিফিটেড। অন ল্যাঙ্গুয়েজ বিষয়ে বলছে আরও করে যাবা না, তেমন বড় আর্টিস্টদের সঙ্গে কাজ করলে আপনার সাহস হলো। হ্যাঁ, খাইতাম রেতাম, ইন্টারেক্টিং করতাম, কথাবার্তা, ফ্রেন্ডশিপ, তাদের স্টোরি যেতাম। এই যে একটা কারেজ, এটা তো একটা কমপ্লেক্স থাকে। স্টুডেন্ট থাকলে আমরা কোনো সময় আর্টিস্টদের, বড় আর্টিস্টদের কাছে ভয় যাইতে ইয়ে হয়, একটু কি মনে করে না করে। আচ্ছা, এখন আপনি যে ক্রস অফ অফিসার অফ দি অর্ডার অফ কুইন ইসাবেলা, এটা 2010 সালে পেলেন। 10 সালে। কমান্ডার স্প্যানিশ অর্ডার অফ মেরিট পেলেন 2018 সালে। হ্যাঁ, এটা মানে ফার্স্টে অনেক, আমি আমার কতগুলো অ্যাওয়ার্ড আছে, আমি অ্যাড করি না এগুলো। যুগোস্লাভিয়ার যে প্রিন্ট বিনারের, এটা ভেরি ইম্পর্টেন্ট, যুগোস্লাভিয়ার। আরেকটা ড্রয়িং রিজেকাতে, তারপরে নরওয়েতে 2বার আমি অ্যাওয়ার্ড পাইছি ইয়াতে। তারপর আমি জুরি হয়ে যাই, যেখানে অ্যাওয়ার্ড পাই সেখানে দে ইনভাইট অ্যাজ এ জুরি বোর্ড। তো ওইটা একটা, একবার অ্যাওয়ার্ড 2বার পাইলে এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্যাটালগ ইউর, যেখানে হোক ইনভাইট। তো ওইটা আস্তে আস্তে স্লো প্রসেসে যাওয়ার পর, তারপর যে ওয়ার্ল্ড ওয়াইড এই প্রাইজগুলো যে এগুলো সিভিল অ্যাওয়ার্ড, যেমন 21 পদক সিভিল অ্যাওয়ার্ড এটা। আর অর্ডার অফ দ্য অফিসার আমি জানতামও না, এটা আমি সারপ্রাইজ দেখছি। সেটা আমার কিংয়ের হাত থেকে নিতে হইতো। তখন আমি আর্তুরো ফার্স্ট অ্যাম্বাসেডার যখন এমবেসি খুললো, স্টিল হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, আর্তুরো পেরেস, ভেরি এনলাইটেড ম্যান। সে তো মনির স্পেনিশ, কমো
¿Cómo es posible? Tú has ganado un premio. Bueno, how you got this award? হ্যাঁ আমি জানি না ওরা তো ইনভেস্টমেন্ট করে, এটা দেয় ওয়ার্ল্ড ওয়াইড যারা কোলাবোরেট আছে কালচারালি বিভিন্ন সাইডে। আমার তো আর কিছু নাই, আর্টের এই যে ল্যাঙ্গুয়েজটা, এচিং ল্যাঙ্গুয়েজটা এখন অনেকে এই ওয়াটার কালার মতো করে, কারণ এচিং সাবজেক্টটা হইতেছে খুব কাঠখোট্টা, সলিড ফর্ম, সলিড right. এই যে সফটনেস, এই যে ছবিটা সফটনেস আসে, এটা অনেকে মনে করে ওয়াটার কালার দিচ্ছে না, ওয়াটার আই নেভার ইউজ ওয়াটার কালার। এটার জন্য আমার টাইম দিতে হয়েছে, আস্তে আস্তে শিখতে হয়েছে। অ্যাসিডটারে মনে করি কালো রং, আর পানিটা অ্যাসিডটারে পানি মনে করি, তখন এটা পানি মিশিতে হয়, তারপর প্লেটে কতটুকু পরিমাণে রাখতে হয়, এটা টেকনিক্যাল ব্যাপার আর কি। ঠিক আছে। হ্যাঁ, সেটা করতে করতে কাজ এখন যে কোনো চকের একটা দাগ একরকম, চারকোলের দাগ একরকম, একটা পেনের দাগ, অল আই ক্যান ডমিনেট। এখন কোনটা কীভাবে কাগজে প্লেটটা করতে হবে, এটা এক্সপিরিয়েন্স তোমার 40 ইয়ার্সের, এখনও বাকি আছে। এখনো বাকি আছে। এখন বলেন, বিয়ে করলেন কত সালে? 84-এ। 84-এ? হ্যাঁ, তখন আপনার 41 বছর বয়স। হ্যাঁ, যাকে বিয়ে করলেন তিনিও এচিং আর্টিস্ট, আর্টিস্ট, তারপরে সে পেন্টিং করতো। Painter. আমরা তো এচিং আর্টিস্ট, একটা মিডিয়াম যখন কাজ করি, এচিংটা একটু ডেঞ্জারাস আমার কাছে। এত বছর কাজ করার পরে এটা এখান থেকে সরতে দেয় না, একটা কাজটা টাইম লাগে, এর মধ্যে অন্য ইমেজ আসে। ওনার নাম কি ছিল? কার্মেন ফেরের, কিন্তু ডাক নামে মেলা। মেলা। মেলা, হ্যাঁ। তারপর আপনাদের একটা ছেলে। আমার একটা ছেলে আরমান ইসলাম ফেরের, সে আবার টেনিস কোচ ছিল। তারপরে আবার তার সঙ্গে আপনার বিচ্ছেদও ঘটে গেল। হ্যাঁ, বিচ্ছেদ, শোনো, দিস ইজ ইউরোপে এখন এটা ফানও হইতে পারে, ইয়ে হইতে পারে, ইয়ে বলে এভরিথিং এই যে কাদুকা, আজ কাদো কাদো, দ্যাট মিন ডেট এক্সপায়ার হয়ে গেছে ওষুধের মতো, সব কিছু বিয়েও এক্সপায়ার্ড হয়ে যায়, সম্পর্ক এক্সপায়ার্ড হয়ে যায়। হ্যাঁ। কোর হয়েছে। তারপর আমরা বসলাম একসাথে, ওই টক ডিরেক্টলি, হি ওয়াজ টু স্টে আলাদা 2 মাস। দেখো আমি, হ্যাঁ ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আই অ্যাগ্রিড, যেভাবে প্রপোজ করছে। তারপর আমি স্টুডি করে দিলাম, তার ইয়ে হবে, যেহেতু আই হ্যাভ এ সান। ঠিক আছে। সুতরাং সেটা কত সালে হলো মনে নাই। ডিভোর্স ওইটা 7 বছর পর না 8 বছর এরকম হবে। আচ্ছা। হ্যাঁ, যাই হোক, কিন্তু অ্যাগ্রেসিভ কিছু হয় না। স্টিল শি ইজ মাই ফ্রেন্ড। যখন আমি যাই, কল করি, শি কামস লাঞ্চ উইথ মি। এগুলা তো একটু বেশি, আমরা একটু অন্যভাবে দেখি, ডার্টি র্যাগ আসে অনেক। এটা সুন্দরভাবে একটা সম্পর্ক ম্যান অ্যান্ড ওমেন যখন হয়, অনেক কিছু নিয়ে যায়, হাইডিং স্টোরিজ ফ্রম বোথ। সেখানে ছেলেপেলে থাকলে অ্যাগ্রেশনের কোনো দরকার নাই, ইট ক্যান হ্যান্ডেল ইট নাইসলি। রাইট। হ্যাঁ, ফ্রেন্ডশিপ, আই ভ্যালু ফ্রেন্ডশিপ, ভেরি ইম্পর্টেন্ট। তো দুনিয়াটায় এখন একটা যুগ আসছে, সেটা একটা ফার্স্ট, এভরিথিং ওয়ান্ট টু গেট ফার্স্টলি। সেকেন্ডলি, আস্তে আস্তে ওপেন হচ্ছে আর কি, মানুষের ডিজায়ার যেগুলা, বেসিক ডিজায়ারগুলা, এগুলা তাবু, সংস্কার, রিলিজিয়ান, সব কিছু যেগুলারে করছে আর কি, বা ওই কন্ট্রোল করছে। কিন্তু চাহিদা বেশি করে মানুষের একই জিনিস। যে স্পেনে আপনি তো অনেক উচ্চ মূল্য পেয়েছেন, অনেক বড় পুরস্কার পেয়েছেন, ছবি বিক্রি হতো। তারপর আপনি স্পেন ছেড়ে বাংলাদেশে আসার জন্য আসলেন মোটামুটি 90-এর দশকে। না, আমি তো সবসময় কন্ট্যাক্ট রাখছি, দিস ইজ মাই কান্ট্রি। হ্যাঁ, এবং আমার ছবিতে স্পেস দেখা যায় আপনার, এটাই কিন্তু ইনফ্লুয়েন্স অফ ম্যাগনা, ফাস্ট ল্যান্ড, একটা গ্লো উইথ আলোর সব ছবি। একজনে বলে আপনার তো একটু অন্য স্তরে চলে গেছেন, কারণ সাদা যখন আসে বেশি ছবিতে, মানে এটা মিনিমালিজম বলে, সব বাদ দিতে 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 একটা লাইন, একটা ড্রপ। কিন্তু সেটার জন্য আমার 80 বছর পড়তে হয়েছে, এই লাইনটা কোথায় দিব, এই ড্রপটা কোথায় দিব। মেঘনার একটা বিস্তারিত জলের এটা কিশোরগঞ্জ, নরসুন্দা নদী ছিল, অনেক স্টোরি জড়িত। এই যে মানুষ যেখানে নদী থাকে, তার যে কত অনুভূতি এই নদীর প্রতি, লাইফও একই। নদীর যে বাঁক আছে, যেভাবে নদী যখন নামে, পাথর সরায় ফেলে, এটা ফেলে, তারপর মাঝখানে আইসা
এটা বড় একটা আকৃতি নেয়, কিন্তু কারেন্ট ঠিকই থাকে নিচে। তারপর সে খুঁজে আঁকা বাঁকা যা জিনিস, লাস্টে ইয়া ওই সি লাইফ হিউম্যান সেম, এর কোনো ইয়া নেই। ওইভাবে দেখলে জিনিসগুলো একই জিনিস। তো নদী আপনাকে আপনার ছবিতে প্রভাব ফেলেছে, নারী ফেলে নাই? অবশ্যই লাভ, আমি বলছি লাভ, বিভিন্ন ধরনের লাভ হইতে পারে। আমি দেখছি অনেক মানুষ মরক্কোতে গিয়ে একটা লোক ডেজার্টে একটা শুকনা ড্রাই স্টোন দিয়ে আটকায় রাখছে হাত দিয়ে, তার এমনতে আনা যাবে না, হি ইজ হ্যাপি উইথ দি স্টোন। তারপর একটা লোক বারে, সে হাফ ড্রাঙ্ক হয়ে বিয়ার খাইতেছি, হি ইজ হ্যাপি উইথ দি বিয়ার। তো এই মানুষের যে লাভ, বেশ করে হিউম্যান রাইট বলছে, এটা একান্ত দরকার। দরকার মানুষের ইয়া কোথায়, তার একটা ইন্সপিরেশন বলি, বা আমরা একটা ফিউচার একটা ইয়া করি, তো অবসেশন অ্যাম্বিশন সবাই আছে। তো বেশি হয়ে গেলে, অবসেসিভ হয়ে গেলে, দেন ইটস ইট ইজ রং। মানি অ্যান্ড ফেম, এভরিবডি ইজ রানিং ফর দিস, কিন্তু একটা লিমিটের বাইরে গেলে সাসপিশাস, বোথ আর ভেরি ডেঞ্জারাস। কিন্তু কন্ট্রোল না থাকলে আমরা চোখের সামনে কত রকম দেখতেছি যে পাওয়ারফুল লোকরা কেমনে চলে গেলো একদম 10 নাইট ইন হেল, না? তো এর ভিতরেই মানে আমি বলবো, আমি প্রাউড টু বি বাংলাদেশ। আমি তো কন্ট্রাক্ট রাখছি সবসময়, 10 বছর পরে আসলাম, তারপর এভরি বছর, প্রতি বছর এসে আমি এক্সিবিশন করতাম ওই ফয়েজ ভাইয়ের গ্যালারিতে, শিল্পাঙ্গনে। তবে এই এর ভিতর আমাদের একটা তো লাইফ আছে, খালি ছবি আঁকা তো বিজনেস না করে গেলাম, টাকা নিয়ে চলে গেলাম, বাসে না। এর ভিতরে কতগুলো লোক চলে গেছে, দে হ্যাভ ক্যারেক্টার। ফয়েজ ভাই যেমন একটা ক্যারেক্টার ছিল, হ্যাঁ, মানে এইসব লোক, মুর্তজা বশির একটা ক্যারেক্টার লোক, এইসব মানে লোক নাই। হ্যাঁ, মানে ওদের কথাবার্তা, মানে আর্টটা হইলো, আমি এক সময় বলি, ইজ বুলশিট, ইট ডাজন্ট ওয়ার্ক, নাথিং, ইউজলেস, বাট এভরি ইঞ্চ অফ লাইফ ইউ নিড ইট। আর্ট অফ টকিং, এই যে আমরা আর্ট অফ ইটিং, কেউ খাইলে উঠে দিতে ইচ্ছে হয়, জঘন্য খাওয়াটা, আবার ভিডিও করে এগুলো, হ্যাঁ, বিয়েতে, হ্যাঁ, ভিডিও করে এগুলো, চাক্কা করে খাইতেছে, হ্যাঁ। তো আমি বলতেছি আর্টটা খালি ইয়ার না, ছবি আঁকা না, ছবি আঁকা যে আর্ট অফ এথিক অ্যান্ড অ্যাস্থেটিক। আবিন সারি বলছে যে আমাদের সবচেয়ে বাংলাদেশে যেটা যেটা দরকার, এটা নাই আমাদের, এথিক অ্যান্ড অ্যাস্থেটিক, দুইটা জিনিস। মানুষ এখনও ওইভাবে নোংরা। তো আসলে আমি বলি যে বিদেশে যায়, লুঙ্গি পরে ধরে না, কাপড় টাপড় ধরে না, এই কিছু না, চলতেছে সে ইয়ে করে। তো এটা তো আমাদের একটা ইয়ে, এই যে আমি আই এম আউট অফ পলিটিক্স, এই যে আমাদের রাষ্ট্রপ্রধান গেল ইংল্যান্ডে, জুতা বিড়া করতেছে একটা ছবি নিয়ে, নট গুড। কারণ একটা কারা করতেছে, এটা তো অশিক্ষিত বড় বড় চাষাগুলা অনেক ইয়া করতেছে একটা। এটা তো আমাদের দেশের একটা, ব্রিটিশরা জানে হয়েছে, সে যেভাবেই ইয়া আসুক, নোবেল লরিয়েট না। এখন তোমার দেশের হয়ে তুমি এইভাবে ইয়া করতেছো, তো সেটা বাংলাদেশের মানুষ স্বভাবতই একটু নোংরা। আপনি ঠিকই বলছেন, এটা জীবনযাপনে যেমন আমরা নোংরা, আমাদের কথাবার্তা, চালচলন, আচরণের মধ্যেও এই সৌন্দর্যের অভাব। তাছাড়াও ইয়ে হয়ে গেছে একটু, ওই এয়ারপোর্ট থেকে নামলেই মানুষগুলো খাপ পেতে রয়েছে, সব একটা সাসপিশন ফেস, একটা অন্যরকম ইয়ে আর কি, ওই কমফোর্ট না। পার্শ্ববর্তী দেশ কত জেন্টাল, আমি তো ওই যে ভুটান গেলাম, কি ওদের বিহেভ, হাউ ইট, ওরা কাল্লা এসে শিখাইছে ন। তো বললাম ভুটান, নেপাল, এইসব কান্ট্রিগুলার ভদ্র, তো এইগুলা মানে। তারপর আমি বলবো যে যে বাংলাদেশে আমি যে আইসা কাজ আরম্ভ করলাম, আমি আসছিলাম 3 মাসের জন্য, আমি 6 বছর পরে গেলাম আমি। দ্যাট মিনস আমি 3 মাসের জন্য এসে 6 বছর থাকলেন। এটা কত সালে আসছিলেন মনে নাই না? না, করোনার আগে, করোনার 1 বছর আগে। আচ্ছা, হ্যাঁ। তো আমি এই যে কাজ বাড়াইতেছি কাজ। এখন আপনি তো হাজার হাজার ছবি এঁকে ফেলেছেন। ছবি না দেখা যায়, কিন্তু ছবি শেষ হয় না, নেভার। এক ছবি 20 বছর আঁকতে হবে। যেমন আপনি বইয়ে আঁকছেন, বিভিন্ন পত্রিকার পাতায় আঁকছেন, আপনি এমনকি টালি খাতার মধ্যেও, টালি খাতায় আছে, টালি খাতা, তারপরে ক্যালেন্ডারের পাতা। আমার সবচেয়ে ভালো ইন্টারেস্টিং স্টোরি বলি,
এই ফ্রিজ কিনলাম আমি এক আর্কিটেক্টে নিয়ে, ডিসকাউন্ট 84,000 10 years ব্যাক। তো ওইটার যে কাভার আসে এ কইরা বড় কার্ডবোর্ডের কার্ডবোর্ডের, দ্যাট আই সোল্ড ওই 12 lakhs ওই কাভারটা। তো সেটা আর্কিটেক্টরা কয়জন এসে, মনির ভাই আপনারা 4টে ফ্রিজ কিনে দিই, আপনি ফ্রিজ রাখেন। আর মানে এগুলো কতগুলো নস্টালজিক, মানে মানে ইন্টারেস্টিং মানে সাউন্ডস। আপনি এই যে বলছিলেন যে আর্টিস্টকে নতুনের অন্বেষণ করতে হয়, একই ছবি আঁকলে সেইটাকে প্রস্টিটিউট আর্ট, ফ্যাক্টরি ইউরোপে বলে আর কি এগুলা নামাকরণ, ইয়া বলতে খারাপ লাগে, প্রস্টিটিউশন আর্ট, কারাপ্টেড আর্ট, তারপর আছে ফ্যাক্টরি টাইপ অফ আর্ট, বাট ক্রিয়েটিভিটি ইজ ডিফারেন্ট, এটা চ্যালেঞ্জিং। এটা আসছে একটা ল্যাটিন আমেরিকার রাইটারের একটা পড়ছিলাম আমি, যে অভ্যাসটা হলো এক ধরনের মৃত্যু, উইদাউট নোয়িং ইউর পার্ট অফ বডি ইজ ডাইং, দ্যাট মিনস শ্যাওলা জমে, একই জিনিস, একই একটা ফর্মেটটা পড়ে গেছি, রাস্তাও এক, খাওয়াও এক, টেবলও এক, এভরিথিং। এই যে লিমিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তারপরে ইউ ডোন্ট ওয়ান্ট নিউ ফ্রেন্ড, নতুন দরকার নেই বন্ধু, রাস্তা তো আছে আমার, আবার রাস্তার দরকার নাকি, এই লিমিটেশন। আর্টের ব্যাপার আমি পার্সোনাল চিন্তা করলাম যে আমি যা করি সে তো জানি, আমি খুব একটা ভেরিয়েশন হবে না, আমার জানার বাইরে কি করতে পারি, ছবি আঁকার মাধ্যমে আমি কোনো রকম সারপ্রাইজ পাই কিনা, নতুন কিছু ঘটতেছে কিনা। তো সেটার জন্য আমার দরকার ইজ মেডিটেটিভ ওয়ার্ক, নাহলে তো আমি যা খুঁজতেছি একই জিনিস আসবে। এটা এই জন্যই অনেক সময় একটা আছে, নো ডিস্ট্রাকশন নো ক্রিয়েশন। তুমি যদি ধ্বংস না করতে পারো, এই ক্রিয়েট করতে পারবো না। হোয়াট ডাজ ইট মিন? সিম্পলি দুর্গাবাজারে সবচেয়ে বেশি খরচ করে ওরা। আগে সোনা দানা শুনছি দিত, শাড়ি টাড়ি গয়না টয়না সব দিয়ে, এত কিছু করবার 7 দিন পরে কেন এরা বিসর্জন দিবে? ওই সদরঘাটেই হোক, বুড়িগঙ্গা হোক, ওয়ার্ল্ড ওয়াইড ইয়া করতেছে ওরা, বিসর্জন দিতেই হবে, ওটা রাখা যাবে না। হোয়াট ইজ দ্য কজ? কজ হলো তার নতুন জন্ম চায়, নতুন কিছু, নতুন জন্ম, নতুন কিছু। তার তার ওদের মা তো দুর্গা। সুতরাং এটা অনেক শিল্পী এবং ক্রিয়েটিভ ওয়ার্কে ওরা নিজের ছবি পড়াইছে। খালিল গিব্রাহাম, আর্টিস্ট প্লাস রাইটার, ফিলোসোফার, লেবানস, সেও তার ছবি অনেক পড়াইছে। এই জন্য ডিস্ট্রাকশনটা ক্রিয়েশন হওয়ার জন্য আবার জানতে হইব, আমি ডিস্ট্রাকশনটা একটা চারা গাছ যদি আমি এটা ইয়া না দেখি, ফল দেয় কিনা, তখন কাটিয়ে ফেলি, ইটস নট ডিস্ট্রাকশন, তুমি তো এটার উল্টাটা। সুতরাং এই যে একটা সিম্পল ফিলোসফি যে ছবি কোনো দিন শেষ হয় না, এটার মানে কি? ছবি আনফিনিশড, আনফিনিশড ফিনিশড, এটা মানুষ হয় কি, আমার কাছে কিন্তু ভালো লাগে আনফিনিশড ছবি, এটার একটা অন্যরকম রিডিং আছে। কমপ্লিট ছবি কোনটা? আমরা কিন্তু গরম মশলাদার, ইউরোপিয়ানরা আমাদের আর্টটা বলে কারি পেন্টিং, মানে এটার জিওগ্রাফিক্যাল ইকোসিস্টেমের কজ আছে। আমরা স্পাইস খাই কেন? এই যে বিষুব রাখা গেছে একুয়াদর, মেক্সিকোতে, ইন্ডিয়াতে, এইগুলো টাচ করছে, এরা সব মরিচ খায় বেশি, সবই। মেক্সিকোর লাইফে আমাদের মতোই, ভেরি ফ্যামিলি লাইফ, হট ফুড, এর কথা, এগুলো জিওগ্রাফিক কিছু কজ আছে। আমাদের রং অনেক ব্রাইট, যে ছবি তুলে বোঝা যায়। ইউরোপে 6 মাস বরফ থাকে, সাদা, একটা ইয়েলো অকার বা একটু লাইটের ময়লার লাইট, তাদের ওদের রং টং কম। খাওয়াটা কি? খাওয়াটা তো বয়েল ফুড, ড্রেসিং করে খায়। ওরা তো আমাদের মতো ওই ইয়া খায় না, এত মশলা খায় না। আর স্পেনে যে আমি বলছি যে মেডিটেরিয়ান ডিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ডেড, যে তোমরা ফলো করো মেডিটেরিয়ান ডিশ। ওদের যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ফ্রুটস, আমি বলছি ডিফারেন্স খুব কম। যে গ্যাস্ট্রোনমি অফ আর্ট মোস্ট ইম্পর্টেন্ট দ্যান হোয়াট আই এম ডুইং। আমি যে ছবি আঁকতেছি, এই যে খাইতেছি, কী খাচ্ছি আমি, আমার খাইতে হবে আমার, হ্যাঁ হি ইজ ওয়ার্কিং, সেই কাজ করতেছে, কিন্তু তার তো খাইতে হবে। আমরা তো চিন্তা করি না কী খাইলাম সারাদিন। বেশিরভাগ লোক নিজেও জানে না কী খেলো, অ্যাপ্রিসিয়েট জানে না। এই জন্য বাইরে যে গ্যাস্ট্রোনমি কম্পিটিশান, নোবো কুজে ফ্রেঞ্চে বলে, নতুন ধরনের ক্রিয়েশন ফুডের,
আমরা তো যাই এতগুলা ভাত খাই, এতগুলা ইয়া করি, এটা তো আমাদের হিস্ট্রি। বাপের ছিল ছোটো চাকরি, 9টা ছেলেপেলে আসে, খাওয়াইতে হবে, একটা একটা মাছ ছোটো নেওয়া, এতগুলো ভাত দিয়েছে। এগুলো কজ ইয়াটা আর কি, বেসিক কজ যে আমরা এখনও ভাত খাই হিস্ট্রি। ওরা একটা মাছ খাবে, ভাত খাবে, একটা চার খাবে ইয়া থেকে। তো এগুলো তো জিওগ্রাফির কজের জন্য। তারপর আস্তে আস্তে পলিশ, ফ্রেঞ্চ ফুড, স্প্যানিশ ফুড, এগুলো এখন গ্লোবালাইজ হয়ে যেতেছে। আমাদের বাংলাদেশে এখন সব রেস্টুরেন্টে আছে, বাট ভেরি এক্সপেন্সিভ। এখন আপনি এই বাসায়, ধানমন্ডির বাসায় একা থাকেন, একা রান্না করেন, একা ঘর পরিষ্কার করেন, তারপর নিয়ম মতো একদম ধ্যানের মতন করে, মেডিটেশনের মতো করে ছবিও আঁকেন। তো এই একা থাকাতে আপনার অসুবিধা হচ্ছে না? না, হচ্ছে না, কারণ আই লার্ন হাউ টু লিভ অ্যালোন ইট লং টাইম। আমি একা কীভাবে থাকতে চাই, থাকা যায়। তারপর আমি চিন্তা করি অনেক সময় আমরা সবাই একা বেসিক্যালি। এটা করোনা খুব আঙ্গুল দিয়েই দেখাই দিয়ে গেছে হাও মানে পোর ইয়ার, যে এক সময় যত প্রিয়জন দৌড়ে পালায় ইয়ে করা আর কি। তবে এটা একটা হ্যাবিটের ব্যাপার আছে। এখন যে সিস্টেম আসতেছে, আগে ছিল হরিজন্টাল লাইফ, ছোটো ছোটো বাড়ি, আমার মা বোনটা যেত পাড়ায়, প্রত্যেকের বাড়িতে একটা অন্যরকম রিলেশন ছিল আর কি। এবং এটা একটা অন্য ধরনের ছিল, মাঠ ছিল, একটা স্পেস ছিল। এখন স্পেস দুইটা, একটা হলো ইন্টেরিয়র স্পেস, আর একটা হলো আউট স্পেস, ফিল্ড, জায়গা জমির স্পেস বলি। তো ওইটা নাই এখন। ওই যে ভার্টিক্যাল লাইফ বলতেছি এখন, এই অ্যাপার্টমেন্ট, আই ডোন্ট নো মাই নেইবার, ওকে, আর ঝামেলা তো যাই না, হ্যাঁ, কিছু হইলে। কিন্তু তখন কিন্তু ইয়া ছিল, ওই যে কারা কী খাইতো, ইয়ে খেতো সব, মানে জানতো আর কি, একজনের সাথে একটা ফ্রেন্ডশিপ ইয়া ছিল আর কি, ট্রাস্ট ছিল সেখানে। তো সেটা সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড একটা কালচার গ্রো করতেছে এখন। রিলিজিয়াস ইউরোপিয়ান বিয়ে করে না, দে আর লিভিং টুগেদার, ঠিক আছে। কিন্তু দেখা গেছে, আমি দেখলাম যারা লিভিং টুগেদার তারাই লাস্টিং করে মোর দেন এ ম্যারিজ। ম্যারেজটা একটা তো মরাল অব্লিগেশন, সাইন, এটা তো ভেরি পাওয়ারফুল। পেপারটা সাইন করলে এটা ইউ আর অব্লিগেটেড, মানে সাইকোলজিক্যালি হোক, আমাদের দেশের কালচার হিসাবে লট অফ অব্লিগেশন ইউ হ্যাভ টু মেনটেন, নো। তো এইগুলো পার্সোনাল জিনিসগুলো আস্তে আস্তে গ্লোবালাইজ হয়ে যেতে। গ্লোবালাইজ আমি পক্ষপাতই না, আমি আগেই বলছি যে ছবির ব্যাপার হোক, মানুষের ড্রেসের ব্যাপার হোক, এত ল্যাঙ্গুয়েজ হলো কেন, এত মানুষের আলাদা বানাইতো, সব ব্ল্যাকই, নাহলে হোয়াইট বানাইতো, সবাই একই ল্যাঙ্গুয়েজ হইতো। মানুষ চেষ্টা করছে এক সময় একটা ল্যাঙ্গুয়েজ, বলে স্পেরান্তো, এটা এখনও বলে 1 মিলিয়ন লোক বা 2 মিলিয়ন, কিছুই না, সাকসেসফুল হয়নি। তা সেখানেই যে ইয়েটা মানুষ চায় না যে একই জিনিস একই জায়গায়। আমি তাহলে মেক্সিকো যাবো কেন, যারা বাংলা বলতেছে বা একই ল্যাঙ্গুয়েজ বলতেছে, একই পাঞ্জাবি পড়তেছে, এই যে ভেরিয়েশন, ডিফারেন্ট, এটাই তো একটা বিরাট অনুভূতির সৃষ্টি করে মানুষের লাইফে। বাংলাদেশের কোন কোন আর্টিস্টকে আপনার ভালো লাগে? পৃথিবীতে আপনার প্রিয় আর্টিস্টকে পৃথিবীতে? ইটস এ বিগ কোশ্চেন। এটা আমি বলতে পারবো না। এটা আমি যদি বলি তোমার সবচেয়ে কোন গানটা ভালো লাগে, কোন গায়কটা ভালো লাগে, সেটার পরিস্থিতির ব্যাপারে। এখন রবীন্দ্রসঙ্গীত আমি বিয়ে বাড়িতে শুনতে যাব না, সেটার একটা পরিস্থিতি থাকতো। দরবারি, এগুলো একটা মোডি জিনিস আছে। এখন আমি ফাঙ্কিও ইয়া করি, মাইকেল জ্যাকসন, আই টিভি ওয়ান্ডার ওদের কনসার্টও গেছি। আবার ক্লাসিক্যাল মিউজিকের যাই আমি, হ্যাঁ, সেটা হয় ইন্ডিভিজুয়াল, একটা পার্সন কী মুভমেন্টে সে সিলেক্ট করে না জিনিসগুলা। হ্যাঁ, এখন আমরা এই থাকে না এই ইয়াগুলা যে ফেভারিট, হ্যাঁ, কতগুলো থাকবে, এগুলা কোনোদিন যাবে না। মিউজিকের ভিতর মোজার্ট, বেথোভেন, চেকোস্কি, অনেকে রয়ে গেছে যেগুলো ক্লাসিক্যাল, দে উইল বি অলওয়েজ দেয়ার, ওদের সরানো যাবে না। মডার্ন এথনিক মিউজিক আছে, আই লাইক মরক্কান, যে গিনাওয়ি, তারপরে এথনিক মিউজিক। আমি কিন্তু মোর ভোকাল থেকে ইনস্ট্রুমেন্ট মিউজিকটা আই লাইক, কারণ ইনস্ট্রুমেন্টটা মোর ইউনিভার্সাল, ভোকালটা লোকাল হয়ে যায়।
ওই গানের শব্দ না বুঝলে আমি কী করবো। তো এই যে এগুলা, হ্যাঁ একটা লাইফ সবসময় না, আমি সবসময় বলি মানুষের তিনটা যদি লাইফ হইতো ইট উড বি কারেক্ট। কারণ আমরা আছি একটা সময় লিমিটেড 100 ইয়ার্স or 80 ইয়ার্স। আমরা তো ফার্স্ট লাইফ, যে লাইফে আমরা খালি ভুল পথে যেতেছি, এখানে যাই ওয়ালের টাক্কর লাগে, ওদিকে যাই ওদিকে লাগে। অন লাস্টে যে সময়টা পাইলাম ইউ ক্যানট এনজয় দিস। সেকেন্ড লাইফ যদি যেত ঠিক আছে, আই ট্রাইড, আমি চেষ্টা করলাম কী হবো বা কী হলাম, পাইছি অলরেডি। হ্যাঁ, ওই লাইফে করে গেলাম। থার্ড লাইফ ইউ ডোন্ট ডু এনিথিং, নাথিং, জাস্ট শুয়ে বসে বিচে কাটাইলে। বাট দিস ইজ মাই, যদি মনে হয় ফানি, তো সেটাই বলতেছি, যখন আমাদের অনেকে করিয়ে যেতেছে কিন্তু ফ্রুটস নাই সেখানে। টাইমটা তো খুব শর্ট, আসলে শর্ট। অনেক সময় ব্যাক করলে মনে হয় 10 বছর কেমনে চলে গেল। আর চেহারা যে আমরা সবসময় ইয়াং লাইফের ছবি দিই, দেখা আপনাকে দেখতে এখনো ইয়াংই লাগছে। হ্যাঁ, 83 বছর বয়স। স্প্যানিশরা বলে, তো ল্যাঙ্গুয়েজটা খারাপ, যে 90 বছরের বুড়িরে যত মেকআপ দাও বুড়ি বুড়ি। তো না, সেটা আমার কাছে একটা ওল্ড ডেফিনেশন আছে। মানুষ যেদিন হিউমার সেন্স চলে যায় হি ইজ ওল্ড। হিউমার সেন্স, হাসে না। আর হাসতে কি পয়সা লাগে নাকি? একটু নাইসলি ইউ টক উইথ, ওয়াই ইউ ভেরি, এটা টাকা বেশি থাকলে ব্যাংকে তো তার সাথে ওইভাবে কথা বলতে হবে, নো। রেসপেক্ট, এই রেসপেক্টটা আমি দেখি না, আস্তে আস্তে এটা ডিসঅ্যাপিয়ারিং। মানুষ চলে যাচ্ছে মোর ওন ইন্টারেস্ট না থাকলে থেকে করবো কি। আমার লাস্ট প্রশ্ন, এটা শেষ প্রশ্ন। আপনি ছবি আঁকলেন ছোটবেলা থেকে, সেই ক্লাস 7 থেকে আর্ট কলেজে ভর্তি হলেন, জয়নুল আবেদিন স্যারের পাশে ছবি আঁকলেন। বড় বড় আর্টিস্ট যারা এখন আমাদের, রফিকুল নবী স্যার আপনার সিনিয়র, বা কিবরিয়া স্যার আপনার স্যার, শফিক স্যার শেখালেন, তারপর হাশেম খান আপনার বন্ধু চাঁদপুরের আঁকলেন। সেখান থেকে আপনি বাই চান্স রফিকুল নবী স্যারের কথায় একটা স্কলারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামে স্পেনে চলে গেলেন, যেটা ডেস্টিনির মতো লাগে, নিয়তির মতো লাগে গেলেন। ওইখানে স্বীকৃতি পেলেন ধীরে ধীরে, নিশ্চয়ই সংগ্রাম করতে হলো, অবশ্যই, তাই না? তারপর এখন দেখা যাচ্ছে স্পেনের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন, স্বীকৃতি পেয়েছেন, বাংলাদেশে রয়্যাল মেরিট অ্যাওয়ার্ড, এটা স্যার আর কি ইংল্যান্ডের হাইয়েস্ট সিভিল অ্যাওয়ার্ড। তারপরে আবার বাংলাদেশে আসলেন, এসে 3 মাসের জন্য এসে বছরের পর বছর থেকে যাচ্ছেন। আপনার ছবি আমরা সংগ্রহ করি যারা, তারা একটা ছবি পেলেই তো ধন্য মনে করি না? তারপরেও আপনি কেন এই হাজার হাজার ছবি আঁকছেন এবং বলছেন আমার কাজ শেষ হচ্ছে না, ছবি আঁকছি কিন্তু এগুলি শেষ হয় নাই? এই শেষ না হওয়ার, এটা একটা ক্রিয়েটিভ প্রসেস, যারা ইনভলভড, ক্রিয়েটিভ প্রসেস শেষ নাই। এই যে অসন্তুষ্টিটা, আমি যদি একটা ছবি ওই দিন ওই মোমেন্টে, আসলে ছবিটা কি, এক কথা বললে ছবিটা ওই দিন ওই টাইমটারে আমি ওই ক্যানভাসে হোক পেপারে ধরে রাখতে চাই ছবিটা। এবং আর্ট ইজ এ ফিল্টার অফ আওয়ার লাইফ, ইনার, এটার রিফ্রেশমেন্ট, তারপরে ওই যে এটার যে কমিউনিকেশন, এটার সাইকোলজিক্যাল এফেক্ট আছে, তারপর আছে অনেক কিছু যেটা হিউম্যান, মানুষের মোর হিউম্যান, এবং এটা মোর করে রিলেশন উইথ দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, যেটা সেটা আমি সেখানে সার্থক মনে করি। এই ছবিটা আমি বাংলা ছবি আঁকতেছি, সেটা আর্জেন্টিনা বা আমেরিকাতে সেম ওয়ে ইট ইজ করতেছে, অ্যাপ্রিসিয়েট হইতেছে। সেটার ইউনিভার্সাল থট নেওয়া। এখন রবীন্দ্রনাথের লেখা গোরা স্পেনেও পড়ানো হয় ইউনিভার্সিটিতে, এরকম তার 40টা ইউনিভার্সিটি আরও হয়তো আছে। কেন? উনি তো ইউনিভার্সাল থট নিয়ে কাজ করছে। এগুলা যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে খুব ঝগড়া হইতো। উনি অবনীন্দ্রনাথ একটু গোড়া ইন্ডিয়ানদের হয়তো হবে, তার অন দেশের এগুলা থাকতে হবে, এইসব। রবীন্দ্রনাথ বললেন হ্যাঁ, দ্যাটস ইউ আর কারেক্ট, বাট বাইরে হইলে আন্তর্জাতিক একটা আন্ডারস্ট্যান্ডিং না হইলে, কমিউনিকেশন না হইলে, ওইটা তো ওইখানে পড়ে রইল ওইটা।
তো সেইটাই যে সত্যজিতের বই, সেটা আমি মাটির বইসে দেখছি, এনে না সিনেমা। তার ঘটনাগুলো প্যারিসে হইতে পারে একটা সাধারণ ফ্যামিলি। তো এই যে ইউনিভার্সাল থট নিয়ে লেখা, এগুলো তো আর্টস অফ, সিনেমাই হোক, বই হোক, কবিতা হোক, অল রুটস আর্কিটেকচার। এখন ওদিন গেলাম যে ইন্টেরিয়র ডিজাইন, আরে দেয়ার ভেরি রিচ দেন আর্কিটেক্ট। ইন্টেরিয়র ডিজাইন যারা করে সেই দারুণ ব্যাপার। সেই সারাডন হোটেল, ইন্টারনেটের বিট পার্টি, এটা কই থেকে আসছে? মাইকেল অ্যাঞ্জেলো, ডাভিঞ্চি, এরা তো শহর বানাইতে হবে, তখন কোনো এগুলো ছিল না। আর্ট থেকে চলে গেছে গার্ডেন ডিজাইনিং, পার্সপেক্টিভ ডিজাইন, তারপরে ইন্টেরিয়র ডিজাইন, তারপরে ওই যে এখন তো 3D চলে আসছে। এগুলা আর্টিস্টে করতো তো এগুলা। এই যে ব্যাটিংয়ের শহর মাইকেল অ্যাঞ্জেলো বানানো সব। এখন যদি বলি হু ইজ দ্য সবচেয়ে বড় কমপ্লিট হিউম্যানকে এই পর্যন্ত, নো ডাউট ডাভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। সে কী ছিল না? সে একটা ফিলোসফার, রাইটার, থিঙ্কার, স্কাল্পটার, ইনভেন্টার, ডক্টর, ফিজিশিয়ান, তারপরে কম্পোজার, এরকম তার 14টা গুণ ছিল, এবং ডিপার ওয়েতে। তা তার ইয়ার ওই ড্রয়িং নিয়ে এখনও চর্চা হয়েছে। হেলিকপ্টার তার পুরোটা। কিন্তু আপনার ছবি আঁকা শেষ হয় না, হয় না। কোনো ছবিকে, এই ছবিগুলি হাজার হাজার ছবিকে কমপ্লিট বলছেন না? শেষ হয় না, আমি বলতে কমপ্লিট বলতে কিছু নাই। কমপ্লিট যখন আমি সাইন করে দিই, এইটা একটা অ্যাজ আর্টিস্ট আমি ওপেনিং, এটা অনেক বলতে দ্বিধা করে, নিজের উইক পয়েন্ট আছে। ছবি আঁকতে আঁকতে এরপরে কোনো আইডিয়া নেই, ওয়াই ব্লকেজ আসে একটা ছবি। হ্যাঁ, যাদের ব্লকে আসে না এরা মহামানুষ, রবীন্দ্রনাথ, নজরুল, বার্নার্ড শো, এরা লিখেই গেছে, লেখে ফাউন্টেন, এভরি যেটাই করছে এটাই ভ্যালিড। হ্যাঁ, আমাদের একটা করতে গেলে 10টা করতে হয়। আছে না, বলে না যে পিতল, এটা রোজ ব্রাশ করলে ইটস শাইনার দেন গোল্ড মোর, কিন্তু এটা ব্রাশ রোজই করতে হবে। এবং ছবিটা আসলে, এটা আমি বলছি অনেক আগে, যে মেটেরিয়াল কাজ, এটা লটারি না যে লেগে গেল। স্পেন্ড মানি, এক্সিবিশন, ঠিক আছে, এক্সিবিশন দরকার। একটা আমার বন্ধু ছিল ধনী, আমার এক্সিবিশনের দরকার নাই, বহু ছবি একসঙ্গে করো এক্সিবিশন করবো না কেন, কোনো প্রয়োজন নেই। এনে করলো একটা এক্সিবিশন, একটা ছবি বিক্রি হয়নি। যাই হোক, হি স্যাড, তার টাকার কোনো দরকার নাই। স্পেনে নাকি? স্পেনে টাকার কোনো দরকার নাই, কিন্তু স্যাড কেন? সে সাধারণ ভেরি কমন সাইকোলজি বা ফিলোসফি বলি, আমি যা আঁকি লোকে পছন্দ করে না, এই জন্য কিনে নেই। হ্যাঁ, একটা সিম্পল কজ দিল আর কি। আবার ওই আর্টিস্টে যখন দেখলো একটু এইসব বিশ্বাস করে নাই, আর্ট ক্রিটিক হি হোয়াট ইজ দিস খবর কাজে একটু উঠছে, এটা কেসি খোঁজার জন্য দৌড়াদৌড়ি করছে, এটা কাইটা রাখতে চায়। তো এই যে কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো আমাদের ভিতরে আসছে। তারপর ছবি, এইটা ওয়াচ করি, এই যে ছবিটা হয়েছে, চারদিকে ছবি আমি সাজায় রাখছি। ওয়ালে কোনো ছবি আমি রাখি না নর্মালি, চারদিকে। আমার মাদ্রিদের বাড়িতে ওয়ালে কোনো ছবি নাই, এটা ইনফ্লুয়েন্স করে আমার খুব। দেখতে দেখতে একটা অড ওয়ার্ক আমার ইনফ্লুয়েন্স করে। এখন এগুলা ওয়াচ করতে হয়। আসলে ছবিটা তো বোবা, ইট ইজ মোর জেলাস দেন ওমেন, আমি বলতেছি টাইটলি। সে চায় রিয়েল ইউ গিভ লাভ অ্যান্ড থট ফর হিম। আমরা তো সিনেমা আর্টিস্ট না, সিনেমা আর্টিস্টরা তো দ্যার ইন দ্য স্ক্রিন, ইন দ্য লাইম লাইটে থাকে, আমরা বিহাইন্ড দ্য ক্যানভাস। আমরা যদি সিনেমা আর্টিস্টের মতো বিখ্যাত দিতে চাই, দিস ইজ রং টোটাল। আমরা পরিচিতি, আমাদের কাজ নেই, আর কিচ্ছু না। তো এইগুলা ইমপ্লিকেশন হচ্ছে অন্যভাবে করে, যার যেটা আছে। যাই হোক, ছবি আমার মতে যে এতগুলা ছবি আমি রাখতেছি, সবগুলা মায়া, কিন্তু আমার কাছে ছবির কোনো ইয়া নাই। এই যে ছোট্ট ছবি, নোট বই আছে, এই যে ম্যাগাজিন, এই যে ছবি আঁকতেছি, এগুলা কেউ আঁকবে না। এই যে এখানে 400 ছবি আছে, কিন্তু এগুলো আমি কোনোদিন বিক্রি করবো না, এক্সিবিশন করবো না, কেউ দেখবেও না। এটা ভেরি পার্সোনাল ছবি, ইয়েটা। তো এগুলো নতুন হাত দিচ্ছে এগুলা। এগুলি পাতা তৈরি করে রাখছেন, পরে আঁকবেন? হ্যাঁ, এগুলো সব মোচেরা করতে হয়। এগুলো তো আমার কাছে
7 দিন গেছে একটা বই তৈরি করতে। এইভাবে টাইমগুলো আমার গেছে। যে তখন সবাই বলে আপনি বিক্রি করবেন না, এতগুলো ছবি দিয়ে যাবেন তো করে না, মোটিভ সবাই দিয়ে যাবেন না, না শোনো মিউজিয়ামে গোষ্ঠী গেলাম মিউজিয়ামে দেখো কী অবস্থা। আবেদিন স্যার একটা মিউজিয়াম আছে, দৈশা পড়তেছে, কেউ নোটিফিকেশন সুলতানি মিউজিয়ামে এতগুলা ধুলা। আমাদের ট্রেন্ড হয় নাই এখনও মিউজিয়ামে। মিউজিয়াম জাদুঘর, একটা বেসিক হার্ট অফ দি মিউজিয়াম সুন্দর একটা কফি হাউস থাকবে। মানুষ তো ছবি একটা দেখতে যায় না, ফ্যামিলি নিয়ে যায়, দৌড়াদৌড়ি করবে, প্রথমে খাইতে যাবে। এটা কেন হয় না আমি জানি না, এটা ইজি টু মেনটেন, এটা হওয়া একান্ত দরকার। হ্যাঁ, লো প্রাইস এবং ক্লিন, এটা একটা মিউজিয়ামে। তারপর শপিং সেন্টার একটা, যেটা এটা হার্ট করে, ব্রিথ করে মিউজিয়ামের রিলেটেড পোস্টার হইতে পারে, চার কাপ হইতে পারে। হ্যাঁ, সারা পৃথিবীর সব গ্যালারিতে আছে। জি, তো আমি বলতেছি এই ছবিটা আপনাকে শেষ করে আমি বলি ছবিটা তো করবেন ঠিক। আমার কোনো উত্তর ছিল না, উত্তর দিতে পারেন, এখন দিয়ে দিই উত্তর। দে উইল গো টু দেয়ার ওন ডেস্টিনি, তারা তাদের নিজের গন্তব্যে যাবে। আই ডোন্ট নো, কিন্তু আমি যে এনজয় করতেছি প্রত্যেকটা ছবিতে, ওয়েট করতেছি মিরাকেল কিছু ঘটে কিনা। দ্যাট ইজ দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট, যেটা আমাকে যে আনন্দ দেয় সেটা আনন্দ ওই কিছু দিতে পারবো না। কিন্তু লাস্টে একটা করলে তো আনন্দ হয়ে বসে থাকলে তার হলো না, তাহলে তো আই এম হ্যাপি ম্যান, তাহলে তো আমার ক্রিয়েটিভ আর কিছু দরকার নেই, তো এটা চলে যায় নেক্সট ডেতে অ্যাগেইন। তার ডাউট থাকে ছবির আনফিনিশ কোনটা, ফিনিশ কোনটা। তারপরে অনেক আছে, সবাই বলে এটা কদিন থাকবে ছবি। বাংলাদেশ তো ওয়ার্স্ট সিজন টু প্রিজার্ভ। পেপারের আয়ু, আমি নিজে কাগজ তৈরি করছি, পারফেক্ট, 40 বছর আগে ছবি আছে আমার। তো পেপারের লাইফ কিন্তু ক্যানভাস থেকে বেশি, আমরা জানতাম না, মানুষ সেটাই ভাবে ক্যানভাস। কিন্তু পেপারে আমি যে ছবি আঁকলাম, একই ছবি একই ইমেজ, ক্যানভাসে যেটা আঁকলাম, দুইটা প্রাইস কেন হবে? ওই যে মানুষ ডিভ্যালুস করে দেখে আসে, ছবি হয় ক্যানভাসে মিউজিয়ামে, দিস ইজ দ্য থিং অনলি। তো এইগুলা কনসেপ্ট করতে অনেক টাইম লাগবে, হবে কিনা আমি জানি না। তারপর আর্ট কোথায় যায়, আমরা এখন আসছি একটা যুগে, কত ধরনের আর্ট, গোলাপ ফুল নিয়ে রাস্তায় নিউ ডের গোলাপ ফুল কাঠের একটা আর্ট হয়ে গেলো, আছে না এই ধরনের ইনস্টলেশন। কলাটা দিয়ে যে ঝুলে রাখলো, ওইটা যে কোটি কোটি টাকায় বিক্রি হলো, দিস ইজ প্রভোকেশন। আমি বললাম হ্যাঁ, এই যে আমার ছেলের গল্প করলাম, বা মেয়ে থাক অস্ট্রেলিয়াতে গেছে স্কলারশিপ, একই সুর। আমি যখন ডেন্টিস্টের কাছে যাই, এক লোক মিলিটারি ম্যান, হি ইজ এ ওল্ড ম্যান, একই জিনিস বলে আমার খালি, যে আমার ভাই জানেন ছেলে বড় ব্যাংকে কাজ করতেছে, আর মেয়েটা আছে অস্ট্রেলিয়াতে। ভেরি গুড, ভেরি গুড। তো আপনি যে পাঠাচ্ছেন আসবে নাকি? আসবে? ও জানি না, আসবে না। তাহলে শোনেন, আমরা তখন বেশিরভাগ এখন ফ্রোজেন ডেড বডি এসে দেখে ছেলেরা, এটাই হচ্ছে কালচার। হ্যাঁ, মরলে পরে 4 দিন রেখে দেবে ওই তাউত কী বলে এটারে, বক্সে হোক ইয়া হোক, তারপর ছেলে আসবে বাইরের থেকে দেখবে। তো এটা তো একটা কঠিন জিনিস আমার কাছে খুব লাগে, যে সোসাইটি করতেছে। মানুষ কিন্তু এখন প্রভোকেশনটাই মনে রাখে। প্রভোকেশন দ্যাট মিনস, তখন যদি বলে জানেন ভাই জানেন আমার তো মেয়েটা একটু ড্রাগ ধরছে, বলেন কি কী হলো, ওই বাসায় গেলো, চাকরি এই ধরনের স্টোরি, হি ইজ ইন্টারেস্টেড টু নো। তখন কোটর রাখি আবার বলেন। মানুষ হয়ে গেছে এখন নেগেটিভ নিউজ। ফর ইজ গুড নিউজ, ব্যাড নিউজ, গুড নিউজ। এখন ব্যাড নিউজ প্রথমেই দেখে কটা কীভাবে হলো, মানুষ টিভিতে স্ক্রিনে দেখে, যত পারে দেখায়, মাথা রেখে দেয়। মানুষ তো খুঁজলেই দেখে কিছু এই ধরনের নিউজ আসে কিনা। তো মানুষ, আমরা যে সব ওয়ার্ল্ডের একই জিনিস, কোনো জায়গায় একটা অন্যরকম পরিস্থিতি জিনিস একই হয়ে গেছে সব। মানে গ্লোবালাইজিং জিনিসটা আমি পক্ষপাতি না, আগেই বলছি যে কিছুটা আমাদের রাখা দরকার নিজেদের যেটুকু ঐতিহ্য। আই সাপোর্ট দ্য ফোক আর্ট, এটার ব্যবস্থা করুক, রাখুক, ছেলেরা দেখুক। নিজের বাপ দাদা যদি ভুলে যায়, কষ্টকর ব্যাপার এটা।
মনির ভাই অনেক কথা হলো, অনেক ধন্যবাদ। জীবনের গভীর উপলব্ধির কথা আমরা জানতে পারলাম। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ক্রাউন 7 অভিজ্ঞতার আলোয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মনিরুল ইসলামের এই জীবনের অভিজ্ঞতা, শিল্পের অভিজ্ঞতার কথা আপনাদেরকে এবং আমাদেরকে আলোকিত করবে। সবাই ভালো থাকবেন।